তো আজকের আমি তোমাদের করাবো অ্যাকাউন্টেন্সি থিওরি। এই অ্যাকাউন্টেন্সি থিওরি অঙ্কের সাথে সাথে কিন্তু মানে মানে পড়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক ছাত্র আছে শুধু অঙ্ক করে, থিওরি একটুও পড়ে না। তাদের কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম, কি প্রবলেম হয় আমি তোমাদের দুটো কারণ বলছি। প্রথম কারণ দেখো, কিছু কিছু ছাত্র আছে যাদের কি হয়, ধরো কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার, কোনো একটা বা দুটো পার্টিকুলার চ্যাপ্টার অঙ্কতে একটু প্রবলেম হয়, হয়তো সেই চ্যাপ্টারটা একটু ভালো করে পারে না, বা সেই অঙ্ক চ্যাপ্টার মানে মেলাতে পারে না, এরকম কিছু। ধরো শেয়ার, ইকুইটি শেয়ার, বা ডিবেঞ্চার, বা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, বা ক্যাশ ফ্লো, কোনো একটা চ্যাপ্টার পার্টিকুলার তার অসুবিধা হচ্ছে, তাহলে সে যদি এই থিওরি পড়ে রাখে তাহলে কি হবে, যেই অঙ্কের চ্যাপ্টারটা পাচ্ছে না সেই অঙ্কের চ্যাপ্টারের বদলে সে থিওরিটা করে দিতে পারে। তাহলে কি নাম্বারটা যাচ্ছে না, তার সেই অঙ্কের বদলে সে থিওরিটা করে দিতে পারছে। ঠিক আছে। দ্বিতীয় কারণ কি, দ্বিতীয় কারণ দেখা গেল যে তোমাদের পরীক্ষার সময় অনেক সময় কি হয়, অঙ্ক কোনোটা কঠিন হয়ে গেল, মনে হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে যে অঙ্কটা কঠিন হয়ে গেছে, এই অঙ্কটা আমি নামাতে পারবো না, বা অঙ্কটা তুমি মেলাতে পারছো না, তাহলে কি তুমি অঙ্কটা ছেড়ে দেবে? নিশ্চয়ই না। তুমি তখন কি করবে, সেই অঙ্কের বদলে যদি অঙ্কটা না পারো, তুমি কি করলে, সেই থিওরিটা করে দিলে। তাহলে কি হলো, তোমার নাম্বারটা মানে যাচ্ছে না, তুমি সেই নাম্বারটা আরামসে পেয়ে যাচ্ছ। এই কারণের জন্য কিন্তু তোমাদের থিওরিটা করা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই থিওরিতে কেমন কেমন আসবে সেটা বলার আগে তোমাদের নাম্বার প্যাটার্নটা তোমাদেরকে বলে দিই কীভাবে আসে। দেখো, তোমাদের যে কটা অঙ্ক আসে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, অ্যাডমিশন রিটায়ারমেন্ট আর রেশিও অ্যানালাইসিস আর ক্যাশ ফ্লো থেকে তোমাদের অঙ্ক আছে। তোমাদের চ্যাপ্টার আছে এই কটা। কীরকমভাবে অঙ্ক আসে দেখো, একদম প্রথমে যে অঙ্কটা আসে, অর্থাৎ কত নম্বরে টোটাল অঙ্ক আসে সেটা আগে বলে দিই। টোটাল যে প্রথম যে অঙ্কটা আসে সেটা আসে কি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। টোটাল আসে কত, 4 নম্বরের অঙ্ক কিন্তু থাকে। এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কত নম্বরের অঙ্ক থাকে, 4 নম্বরের অঙ্ক থাকে। ঠিক আছে। তারপরে যে অঙ্ক মানে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা থাকবে 3 নম্বরে, যেটা থাকবে যে অঙ্কটা সেটা হবে শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের 4 নম্বরে একটা আসবে, এখান থেকে দুটো আসবে, একটা 4 নম্বরের থাকবে আর একটা 6 নম্বরের। আমি 6 নম্বরটা পরে আসি পরপর বলতে। তারপরে যে অঙ্কটা থাকবে, অর্থাৎ প্রথমে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থাকবে 4 নম্বরে, তারপর থাকবে তোমাদের কিন্তু শেয়ার ক্যাপিটাল, সেটাও থাকবে 4 নম্বরে, তারপর থাকবে হচ্ছে ডিবেঞ্চার কত নম্বরে থাকবে, ডিবেঞ্চারও কিন্তু টোটাল 4 নম্বর থাকবে। ঠিক আছে। তারপরে আসবে অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট বা ডেথ থেকে যে কোনো একটা থেকে অঙ্ক আসবে কি, 6 নম্বরের আসবে। অ্যাডমিশন, রিটায়ারমেন্ট অথবা ডেথ থেকে একটা অঙ্ক আসবে, সেটা হচ্ছে 6 নম্বরের থাকবে। কি, 6 নম্বরের থাকবে। এটা থেকে কিন্তু বড় প্রশ্নও আসে, তাকে আমি প্রথমটা আগে বলে দিই, এটা থেকে কত নম্বরে আসবে, 6 নম্বর, অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটা থাকবে। ঠিক আছে। তারপরে যে অঙ্কটা থাকবে সেটা কি থাকবে, ফের একটা শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল এখানে একটা কিন্তু 4 নম্বর, টোটাল শেয়ার ক্যাপিটাল কিন্তু টোটাল 10 নম্বরের অঙ্ক আসবে। একটা 4 আর একটা আসবে কত, 6 নম্বরের কিন্তু অঙ্ক আসবে। একটা থাকবে কত নম্বরের, 6 নম্বরের। ঠিক আছে। তারপরে আরেকটা থাকবে কত, 10 নম্বরের অঙ্ক থাকবে। 10 নম্বরের কি আসতে পারে, সেখান থেকে অ্যাডমিশনে আসতে পারে অথবা রিটায়ারমেন্টের আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, হয় অ্যাডমিশন থেকে না রিটায়ারমেন্ট থেকে আসবে। ঠিক আছে। এখান থেকে কত নম্বরের আসবে, 10 নম্বরের কিন্তু একটা অঙ্ক আসবে, এই যে 10 নম্বরের আসবে। ঠিক আছে। 10 নম্বর। তারপরে কোন অঙ্কটা আসবে, তারপরে আসবে তোমাদের রেশিও অ্যানালাইসিস বলে একটা চ্যাপ্টার, সেখান থেকে অঙ্ক আসবে। সেখান থেকে কত নম্বরে আসবে, 4 নম্বরের কিন্তু সেখান থেকেও অঙ্ক আসবে। একদম শেষে যে অঙ্কটা আসবে সেটা হলো কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে টোটাল কত নম্বরের অঙ্ক আসবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আসবে টোটাল 6 নম্বরের অঙ্ক আসবে। তাহলে টোটাল যদি হিসাব করো তোমার কত হচ্ছে, দেখো টোটাল যদি তুমি হিসাব করো 44 নম্বরের কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ অঙ্ক আসবে টোটাল 44 নম্বরে, মানে বড় কোশ্চেনে, বড় প্রশ্নতে বড় অঙ্কগুলো যেগুলো হবে সেখানে টোটাল আসবে 44 নম্বর। এমনি এমসিকিউ এসএকিউতে অনেক সময় অঙ্ক আসে, সেগুলো আমি ধরছি না, আমি টোটাল কত নম্বরের অঙ্ক আসবে বড় প্রশ্নতে, 44 নম্বরের অঙ্ক থাকবে। ঠিক আছে। এইবার দেখো, দেখা গেল যে তোমাদের যেটা বললাম যে কিছু কিছু ছাত্র আছে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার পারছে না, তাহলে কি মানে অপশন কি রয়েছে দেখো, তাহলে আমি তোমাদের বলি। সরি, দেখো, তাহলে প্রথমে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যেটা 4 নম্বর থাকে, এটার সঙ্গে কিন্তু থিওরি অর থাকে। ঠিক আছে। এটার সঙ্গে কিন্তু থিওরি অর থাকবে। ঠিক আছে। এটার সঙ্গে কিন্তু থিওরি অর থাকবে। ঠিক আছে। ঠিক আছে। সেম ভাবে এই শেয়ার ক্যাপিটালে, অর্থাৎ এর 4 নম্বর একটা থিওরি থাকবে 4 নম্বরে। সেম ভাবে এটার সাথেও কিন্তু একটা থিওরি অর থাকবে, 4 নম্বর একটা থিওরি অর থাকবে। ডিবেঞ্চার, এই ডিবেঞ্চারের সাথে কোনো থিওরি অর থাকবে না। এই ডিবেঞ্চারের অঙ্কটা তোমাদের করতেই হবে, এর সাথে কোনো থিওরি অর থাকবে না। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে আসছি অ্যাডমিশন অ্যান্ড রিটায়ারমেন্ট অ্যান্ড দ্যাট, যেটা 6 নম্বরের আসবে। এই 6 নম্বরে যেটা আসবে সেখান থেকে কিন্তু এই 6 নম্বরের মানে অঙ্কের সাথে একটা কিন্তু থিওরি অর থাকবে, একটা থিওরি কিন্তু অর থাকবে। ঠিক আছে। একটা থিওরি অর থাকবে। ঠিক আছে। তারপরে দেখো শেয়ার ক্যাপিটাল দেখো, এর আগে একটা 4 নম্বরে যেটা থিওরি, এই 6 নম্বরেতেও কিন্তু থিওরি অর থাকবে।
এইখানেও কিন্তু থিওরি অর থাকবে, ঠিক আছে, এখানে কিন্তু থিওরি অর থাকবে, আমি শর্টে লিখলাম থিওরি অর থাকবে, ঠিক আছে। এরপরে চলে আসছি অ্যাডমিশন রিটায়ারমেন্ট থেকে, দেখো আরেকটা অঙ্ক আসবে, সেটা হচ্ছে 10 নম্বর। এই 10 নম্বরে কিন্তু কোনো থিওরি থাকবে না, ঠিক আছে, এই 10 নম্বরে কিন্তু কোনো থিওরি থাকবে না, অর্থাৎ কোনটাতে থিওরি থাকছে না, এটাতে থাকছে না আর এটাতে থাকছে না। তারপর আছে দেখো রেশিও অ্যানালাইসিস, এখানেও কিন্তু থিওরি অর থাকবে, এখানেও কিন্তু থিওরি অর থাকবে, ঠিক আছে, এখানেও কিন্তু থিওরি অর থাকবে, ঠিক আছে। একদম লাস্ট হচ্ছে দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, 6 নম্বরের অঙ্ক, একদম সবার শেষে থাকবে, এখানেও কিন্তু তোমার থিওরি 6 নম্বরের একটা অর থাকবে, ঠিক আছে, থিওরি দেখো অর থাকবে। তাহলে দেখো কত নম্বরের, দেখো থিওরি হচ্ছে দেখো কত নম্বরে, তুমি অঙ্ক না করে শুধু যদি থিওরিও করো, মানে কথা বলছি, কেউ যদি মনে করো আমি অঙ্ক করব না, শুধু থিওরি করব, যদি শুধু থিওরি করলেও কিন্তু তোমার অঙ্ক মানে টোটাল 50-এর উপর নাম্বার হয়ে যাবে, শুধু একটা অঙ্ক না ছুঁয়েও কিন্তু তোমার মানে এই মানে অ্যাকাউন্টেন্সিতে তোমার 60% নাম্বার কিন্তু পাওয়া যায় যদি একটা অঙ্ক না করা। আমি কথা বলি, কেউ যদি মনে করো আমি মানে অঙ্ক না করা মানে তো অ্যাকাউন্টেন্সি নেওয়ার মানে কোনো কারণই হয় না, কিন্তু আমি বলছি যে কেউ যদি মনে করো আমি অ্যাকাউন্টেন্সির একটা অঙ্ক ছোবো না ছুঁয়ে আমি 60% নাম্বার পাবো, আরামসে তোমরা পেয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো? দেখো তাহলে কত নাম্বারে হচ্ছে 44 থেকে শুধুমাত্র দুটো বাদ, এই 10 নাম্বার এই 4 নাম্বার, মানে 14 নাম্বারের বাদ যাচ্ছে। তাহলে 14 নাম্বার বাদ দিলে তোমার পড়ে থাকছে কত, দেখো 30 নাম্বার কিন্তু থিওরি থাকছে, 30 নাম্বার টোটাল থিওরি, 30 নম্বরের কথা থাকছে, দেখো 30 নম্বরের থিওরি থাকছে, দেখতে পাচ্ছ 30 নম্বরের থিওরি থাকছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব আমি তোমার বড় প্রশ্নতে তোমাদের বলছি। এইবার দেখো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিছু থিওরি তোমাদের বলে দিচ্ছি, এই থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট, এই বছরে আসার খুব চান্স, সেই থিওরিগুলো তোমাদেরকে আমি কি বলে দিচ্ছি। দেখো কি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। সবার প্রথমে আমি বলছি দেখো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে, যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে যে 4 নাম্বার আছে, এর সঙ্গে যে 4 নম্বরের থিওরি কি থাকতে পারে, দেখো দুটো আমি দিয়েছি, কি একটা হলো লাভ ক্ষতির হিসাব বা লাভ ক্ষতি বন্টনের হিসাবের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বরটা কি স্থির মূলধন বা পরিবর্তনশীল মূলধনের মধ্যে পার্থক্য আলোচনা করো। দুটো বড় প্রশ্ন দিলাম আমি, 4 নম্বরে দুটো বড় প্রশ্ন দিলাম। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু এমসিকিউতে কিংবা এমসিকিউ বা এসএকিউতে এই লাভ ক্ষতি বন্টন হিসাব কাকে বলে বা লাভ ক্ষতি বন্টন কাকে বলে, স্থির মূলধন কাকে বলে, পরিবর্তনশীল মূলধন কাকে বলে, এখান থেকে তোমাদের এসএকিউরও কিন্তু কাকে বলে মানে প্রশ্নগুলো কিন্তু হয়ে যাবে এইখান থেকেই, কিন্তু এই কাকে বলে থেকে তোমরা লিখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কটা প্রশ্ন দিলাম, দুটো প্রশ্ন, একটা তো লাভ ক্ষতির হিসাব বা লাভ ক্ষতির বন্টন হিসাবের মধ্যে পার্থক্য, আর একটা দিলাম কি স্থির মূলধন ও পরিবর্তনশীল মূলধনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এরপরে দেখো শেয়ার ক্যাপিটালের দুটো আছে, একটা 4 নম্বরের আছে, আর একটা শেয়ার ক্যাপিটাল দেখো 6 নম্বর। টোটাল এই দুটো চ্যাপ্টারের থিওরি অর আসবে এখান থেকে আর এখান থেকে। আমি দুটো চ্যাপ্টার মিলিয়ে দেখো কি থিওরি করেছি, দেখো বলছে, দেখো শেয়ার ক্যাপিটাল দিয়েছি, দেখো কোম্পানির মূলধনের উৎস, এটা শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এছাড়া আছে দেখো এগুলো হচ্ছে 2 নম্বরে করে আসবে, মানে একটা কোনটা হয়তো 4 আসবে, কোম্পানির মূলধনের উৎস 4, ধরো শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য 4 আসলো বা 2 + 4 আসলো, 6-তেও আসতে পারে আর কি। এরপরে দেখো কিছু 2 নম্বরে আসতে পারে, এগুলো মানে 2 + 4 বা 3 + 3 এরকম ভাবে আসতে পারে। কোম্পানির মূলধনের উৎস, শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য, অনুমোদিত মূলধন কাকে বলে, বিকৃত মূলধন কাকে বলে, অধিহারে শেয়ার বিলি বলতে কি বোঝো, অবহারে শেয়ার বিলি বলতে কি বোঝো, শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কি বোঝো, অগ্রিম তলবি অর্থ বলতে কি বোঝো, আর বকেয়া তলবি অর্থ বলতে কি বোঝো। এই কটা প্রশ্ন, টোটাল 9টা প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিলাম, মানে 6 আর 4 মিনিট, টোটাল 10 নম্বরের থিওরি আসবে এই শেয়ার ক্যাপিটাল থেকে। আমি তোমার টোটাল দিলাম হচ্ছে 9 নম্বরে দিলাম। আচ্ছা এখান থেকে কিন্তু এমসিকিউগুলো, এগুলো কিন্তু মানে এসএকিউতেও কিন্তু আসতে পারে, অনুমোদিত মূলধন কাকে বলে, অধিহারে শেয়ার বিলি কাকে বলে, এসএকিউতেও কিন্তু আসতে পারে। তো আমি বড় প্রশ্নতে তোমাদের বললাম কেমন আসতে পারে এখান থেকে, যদি 4-এ দেখা গেল কোম্পানি, যদি 4-এ আসে দেখা গেল কোম্পানির মূলধনের উৎস কি 4 দিল, ঠিক আছে। যদি 6-এ আসে এটা, তাহলে দিলে হয়তো অধিহারে শেয়ার বিলি কাকে বলে, তার সঙ্গে কোম্পানির মূলধনের উৎস, অর্থাৎ 2 + 4, এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে পুরো শেয়ার ক্যাপিটাল থেকে, ঠিক আছে। এরপরে চলে আসছি আমি হচ্ছে অ্যাডমিশন ডিবেঞ্চার থেকে তো কোনো থিওরি দেবে না বললাম, যেমন ডিবেঞ্চার থেকে কোনো থিওরি দেবে না। তারপর তোমাদের কোনটা থেকে দেবে, অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট যেটা 6 নম্বরে আছে সেটা থেকে তোমাদের দিতে পারে। এখান থেকে টোটাল আমি 4টে প্রশ্ন করেছি, দেখো কি সেটা শুনে নাও ভালো করে। না, অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন বলতে কি বোঝো, কোন পরিস্থিতিতে অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠনের প্রয়োজন হয়, অর্থাৎ 2 + 4 বা শুধু 6 ডাইরেক্ট যেরকম ইচ্ছা দিতে পারে। কি বললাম না, প্রথম প্রশ্নটা কি বললাম, অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন বলতে কি বোঝো বা কোন পরিস্থিতিতে অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠনের প্রয়োজন হয়।
2 নম্বর কি বলেছি দেখো, নতুন অংশীদারি গ্রহণের সময় কোন কোন বিষয় বিবেচনা করা প্রয়োজন হয়। 3 নম্বর কি, নতুন অংশীদার গ্রহণ এবং অংশীদার অবসর গ্রহণের মধ্যে পার্থক্য, অর্থাৎ অ্যাডমিশন এবং রিটায়ারমেন্টের মধ্যে পার্থক্য। লাস্ট 4 নম্বর দিচ্ছি দেখো একটা, যৌথ জীবন বীমা পলিসি কি, এটি কেন তৈরি হয়। টোটাল 4টে প্রশ্ন দিলাম। এই অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট থেকে যে 6 নম্বরের অঙ্কটা আসবে সেখানে কিন্তু থিওরিটা দিলাম। তারপরে আমি দিচ্ছি কি বললাম, শেয়ার ক্যাপিটাল তো বলে দিলাম। এরপরে অ্যাডমিশনের এই রিটায়ারমেন্টের তো তোমাদের দিয়ে দিলাম এখান থেকে তো কোনো থিওরি অর আসে না। তারপরে হচ্ছে দেখো রেশিও অ্যানালাইসিস, ঠিক আছে। রেশিও অ্যানালাইসিসে তোমাদের কত আসবে, 4। কেমন আসবে দেখো, হয়তো আসতে পারে 4 অথবা 2+2, কাকে বলে গুলো আসলে 2+2। আমি এখান থেকে বেশিগুলো তৈরি করি, যেটা 4 নম্বরের তৈরি করেছি, এটা 4-এ আসতে পারে। আর্থিক বিশ্লেষণের উদ্দেশ্য বা গুরুত্ব, এটা শুধু 4, এটা দিলে পুরোটা 4-এ দেবে। আর যদি আনালে কেমন দেবে, 2+2 এরকম দিতে পারে। কিরকম, যেমন দেখো টিকা দেবে কিরকম, দেনা মালিকানা অনুপাত, চলতি অনুপাত, মোট মুনাফা অনুপাত, মজুদ পণ্য আবর্তন, এগুলো তোমার দিতে পারে। টিকা দিলে এটা তোমরা কেমনভাবে লিখবে ভালো করে শুনে নাও। না, দেনা মালিকানা কাকে বলে এটা লিখবে, কাকে বলে নিচে কি করবে, দেনা মানে ওর ফর্মুলাটা দিয়ে দেবে। কি বললাম, যে উপরে কাকে বলে দেবে, নিচে ওর দেনা মালিকানার ফর্মুলাটা তোমরা দিয়ে দেবে। কি বললাম, এই যে মজুদ পণ্য আবর্তন কাকে বলে, স্টক টার্নওভার রেশিও কাকে বলে, নিচে স্টক টার্নওভার রেশিওর ফর্মুলাটা পুরো যদি দিয়ে দাও তাহলে মোটামুটি টিকাটা কমপ্লিট হয়ে যাবে। 2 করে আসবে, কিন্তু 2+2 হয়তো দুটো দেবে। দেনা মালিকানা অনুপাত কাকে বলে, মানে 2 নম্বর, আর চলতি অনুপাত কাকে বলে 2 নম্বর, টিকা আসবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে রেশিও অ্যানালাইসিস থেকে কটা দিলাম আমি, টোটাল তোমার 4টে দিলাম 2 নম্বরে, আর একটা দিলাম পুরো 4 নম্বরে, ঠিক আছে। এরপরে কি আছে না, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বরে আছে দেখো, 6 নম্বরের কিন্তু আছে, ঠিক আছে। এবার 6 নম্বরে দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমি তোমাদেরকে দেখো 4টে প্রশ্ন করেছি, ঠিক আছে। 4টে প্রশ্ন কি কি দেখো, নগদ প্রবাহ বিবরণী কি, নগদ প্রবাহ বিবরণীর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 2 নম্বর, নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নগদ বই বা ক্যাশ বুক অথবা মানে নগদ বই বা নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য, অর্থাৎ ক্যাশ বুক এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে পার্থক্য। তারপর লাস্ট প্রশ্ন দেখো, নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য আলোচনা করো। টোটাল 4টে প্রশ্ন দিলাম। দেখো এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, যে কাকে বলে এগুলো আছে ওগুলো কিন্তু এসএকিউতেও কিন্তু আসতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি যে নামটা তোমাদের বললাম, যদি মনে করো যে মানে মড কোশ্চেন মানে কোনো অঙ্ক তুমি পারছো না, কোনো অঙ্ক যদি তোমার মনে হয় তুমি পারছো না, তাহলে তোমার কোনো টেনশন নেই, থাকতে হবে না। তাহলে তুমি কি করবে, তার বদলে তুমি থিওরিটা পড়ে যাবে। বাই চান্স যদি কোনো অঙ্ক তোমাদের কঠিন চলে আসে বা তুমি পারছো না মেলাতে, কি বললাম বুঝতে পেরেছো, কোনো অঙ্ক তুমি পারছো না মেলাতে বা কঠিন মনে হচ্ছে তোমার কাছে, অথবা তুমি সেই চ্যাপ্টারটা তুমি অতটা ভালো পারো না, তাহলে তুমি ওই চ্যাপ্টারটা বিশেষ করে যে চ্যাপ্টারটা পাচ্ছ না সেই চ্যাপ্টার থিওরিগুলো তোমরা ভালো করে পড়ে যাও। তাহলে দেখবে কোনোটাই মানে পুরো টোটাল নাম্বারটাই মানে 44 নাম্বারটাই টোটাল কিন্তু তুমি আরামসে পেয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে তোমাদের দিয়ে দেখো থিওরিতে দেখো 30। দেখো আমি তোমাদের বললাম যে থিওরিতে মিনিমাম 60 তোমরা কিভাবে কভার করতে পারবে। এরপরে দেখো তোমাদের দেখো যে এমসি, এটা তো গেল তোমার 30 নাম্বার। এবার দেখো এসএকিউতেও কিন্তু আসে, অর্থাৎ এসএকিউতে যে তোমাদের কি আছে, এসএকিউতে তোমাদের যে আসে, কি বলে ওর নামটা, এসএকিউতে যে তোমাদের কি মানে 1 নম্বরে যেগুলো আসে, সেখানে যে কিছু কিছু প্রশ্ন যেগুলো 10টা টোটাল তোমাদের কোশ্চেন, ওখানে তোমার টোটাল আসবে টোটাল 10টা এসএকিউ দেবে, 1 নাম্বার করে দেবে, ঠিক আছে। 1 নাম্বার করে দেবে, 10টা এসএকিউ দেবে, কিন্তু 10 নম্বর আসবে, ঠিক আছে। তাহলে দেখো ওখানে আমি কিছু থিওরিগুলো তোমাদের করেছি, সেগুলো তোমাদের একটু বলে দিই কি কি বলেছি। দেখো ওইখান থেকে যেগুলো পড়লাম না, ওখান থেকেও কিন্তু কিছু, যেমন লাভ ক্ষতির বন্টন কাকে বলে, লাভ ক্ষতির হিসাব কাকে বলে, অংশীদারি পুনর্গঠন বা ত্যাগ অনুপাত, এই সমস্তগুলো ওখান থেকেও কিন্তু আসতে পারে। ওখান থেকে ওগুলো থেকে শুধু যে 2 নম্বরে আসবে না, ওগুলো 1 নম্বরেও আসতে পারে, ওগুলোও তোমরা পড়বে। এবার তার সঙ্গে সঙ্গে দেখো কিছু আরও এক্সট্রা দিয়েছি, যেমন অংশীদারি চুক্তিপত্র বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব আসার চান্স আছে এসএকিউতে। দ্বিতীয়টা কি, লুকায়িত মূলধন সুনাম মানে হিডেন গুডউইল কি, বিবরণী পত্র কি, অর্জন অনুপাত বা গেইন রেশিও কি, ত্যাগ অনুপাত বা স্যাক্রিফাইসিং রেশিও কি, অধীর মুনাফা বা সুপার প্রফিট কি, ন্যূনতম চাঁদা কি, সংরক্ষিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল কি, ও অগ্রাধিকার শেয়ার বলতে কি বোঝো মানে প্রেফারেন্স শেয়ার, তারপর হচ্ছে নগদ সমতুল্য বলতে কি বোঝো, আর হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝো। এছাড়া আরও আছে, যেমন কলসিন এরিয়া, তারপর অগ্রাধিকার শেয়ার, সেগুলো কোথায় ছিল, সেগুলো শর্ট কোশ্চেনে মানে মড কোশ্চেনে আমি তোমাদের দিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু তোমরা পড়ে নিও। তাহলে দেখো তোমাদের আরামসে থিওরিতে দেখো এইখান থেকে তোমরা 30 তুলছো, দেখো ভালো করে, এইখান থেকে 30 আসছে, এইখান থেকে 10 আসছে, দেখো টোটাল কত হচ্ছে দেখো
40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে দেখো দুটো মিলিয়ে দেখো 40 হয়ে যাচ্ছে। এইবার দেখো এমসিকিউ, এবার এমসিকিউ তোমাদের নিজেদের উপর নির্ভর করছে। এমসিকিউতে তুমি যদি মিনিমাম কমসে কম যদি 15 নাম্বারও পাও, কমসে কম যদি হেসে খেলে যদি 10 নম্বরই আমি ধরলাম, তাতেও দেখো তোমার আরামসে তোমার 50 নম্বর কিন্তু উঠে যাচ্ছে। আমি একদম কমই ধরলাম, এমসিকিউ 24টার মধ্যে আমি 10 ধরলাম। ঠিক আছে, আমি যদি সব ধরি তাতেও দেখো তোমার টোটাল কত উঠে যাচ্ছে, দেখো 50 কিন্তু আরামসে উঠে যাচ্ছে। শুধু থিওরি পড়ে, কোনো মানে অঙ্ক না করে শুধু থিওরি অপশান থেকে কিন্তু তুমি টোটাল কত পাচ্ছ, 50। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমরা অ্যাকাউন্টেন্সি করা মানে অঙ্ক যদি নাই করে তাহলে অ্যাকাউন্টেন্সি করলে কি, আমি জাস্ট কথায় কথায় তোমাদেরকে বলছি। আর মেন করার কারণটা হচ্ছে একটাই, যদি বাই চান্স কোনো অঙ্ক তুমি পারছো না বা কোনো একটা চ্যাপ্টার তুমি একটু দুর্বল বা পারো না অতটা ভালো হয়, সেই চ্যাপ্টারগুলো বিশেষ করে থিওরিগুলো একটু দেখে যাও। মানে থিওরিগুলো দেখে যাও, দেখে গেলে কি হবে, বাই চান্স যদি দেখো তোমার মানে তুমি পারছো না বা তুমি এটা বুঝতে অসুবিধা হচ্ছে এই অঙ্কটা, তাহলে তুমি থিওরিটা করে দেবে, তাহলে নম্বরটা একদমই তোমার কাটা যাবে না, পুরো সলিড নাম্বার কিন্তু তুমি পাবে। কি বললাম বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো এই অ্যাকাউন্টেন্সি থিওরিটা দিলাম, তোমরা একটু ভালো করে দেখে নিয়ে যাও। কি বললাম? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা, কোনো প্রশ্ন বা কোনো প্যাটার্ন বুঝতে অসুবিধা, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।